নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন পৃথ্বীরাজ সেনের লেখা তুর্কি হারেমের বন্দিনী। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। সিলভিয়া ক্যারিকে লেখা এমিলি বার্লোর চিঠি। পোর্টসমাউথ ক্রাউন হোটেল, 18 জুন 1814। প্রিয়তমা সিলভিয়া, আজ সকালে এখানে এসে পৌঁছেছি। সমুদ্র যাত্রাটা ছিল খুবই ক্লান্তিকর। চলে আসার সময় বেচারি হেনরির বিধ্বস্ত অবয়বে যে ঘন বিষাদের ছায়া পড়েছিল, একমাত্র সময়ই তাকে দূর করতে পারে। আমার মনের অ্যালবামে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে তার ব্যথাতুর মুখখানি। তুই তার রক্তাক্ত ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করবি। সময় আর সুযোগ পেলে বলবি, তাকে যদিও মা আর কাকার ইচ্ছে অনুসারে এই জীবন মেনে নিতে হয়েছে, কিন্তু আমার মনের মধ্যে তার স্থান আগের মতোই আছে। বেচারি এলিসা চেষ্টা করেছিল সুদীর্ঘ ভ্রমণে তার উষ্ণ সাহচর্যে আমার মনের ক্লান্তি দূর করতে, কিন্তু দুঃখ যখন জমাট পাথর হয়ে চেপে বসে, তখন তাকে সহজে দূর করা যায় কি? সিলভিয়া, তুই নিশ্চয়ই বুঝতে পারবি বাবা মায়ের আদেশের কাছে নিজেকে উৎসর্গ করার মধ্যে কি ভীষণ দুঃখ লুকিয়ে আছে। মাঝে মাঝে মনে হয়, যদি আমার কাকার না জন্ম হতো, তাহলে কি নিজের ইচ্ছের বিরুদ্ধে হতাম আমি বন্দিনী? ছুটে যেতাম আমার বাবা মা প্রিয়তমকে পরিত্যাগ করে অনন্ত বৈভবের মিথ্যে প্রলোভনে সাড়া দিতাম কি আমি? তোর দাদার বউ হওয়ার সুখ স্বপ্নে বিভোর থেকে আমি যে কতটা আনন্দিত ছিলাম, তা কি করে বোঝাই তোমাকে? একমাত্র ভগবানই আমার সেই সুখের অতল সমুদ্রে ডুব দিতে পারেন। তাই বিচ্ছেদ ব্যথা আমাকে করেছে ভারাক্রান্ত। আমি শুধু ঈশ্বরের কাছে নতজানু হয়ে প্রার্থনা করছি, যেন তাড়াতাড়ি শেষ হয় এই নিঃসঙ্গ ভ্রমণ। আমি যেন আবার ফিরতে পারি তোদের কাছে। দেখি ইন্ডিয়াম্যানের ক্যাপ্টেন উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বাতাস এখানে বয়ে চলেছে মধুর ছন্দে। তবুও ভাবছি, যদি পথে আসতে দেরি হতো আমার, তাহলে আমাকে ছাড়াই জাহাজ পাড়ি দিত তার নির্দিষ্ট গন্তব্যে। ইচ্ছে করলে তেমনটি করতে পারতাম না আমি? আদরে সিলভিয়া, বিদায়, দীর্ঘকালীন বিদায়। নৌকা অপেক্ষা করছে আমাদের মাদার ব্যাংকে নিয়ে যাবে বলে। এখনকার মতো বিদায় নিচ্ছি তোর কাছ থেকে। বন্ধু আমার, বেচারি হেনরিকে দেখিস। তার কথা মনে পড়লে যে কি কষ্ট হয়, কি করে বোঝাই তোকে। তোর দুঃখিনী বান্ধবী এমিলি বার্লো। আলজিয়ার্সের সম্রাট আলীর চিঠি টুনিস সাগরের রাজা মুজরাকে, 20 সেপ্টেম্বর 1818। মুজরা, প্রিয় বন্ধু, তোমার অসাধারণ উপহারের জন্য কি বলে ধন্যবাদ দেব জানি না। তোমার পাঠানো গ্রেসিয়ান মেয়েটি তার রূপ যৌবনের আগুনে পুড়িয়ে মারছে আমায়। আমি আবার বলছি, সেই বাঁধি আমার মন কেড়েছে। আমাদের পবিত্র পয়গম্বরের নামে শপথ করে তার কুমারিত্বকে উৎসর্গ করেছি আমি। সেই সুমিষ্ট ফুলের ঘ্রাণ নিয়েছি মন ভরে। তাই বারবার তোমাকে জানাই শত সহস্র আদাব। যখনই তার কোমল আলিঙ্গনে নিজেকে করি নিমগ্ন, তখনই আমার মনের আকাশ থেকে এক নিমেষে উড়ে যায় ভাবনার কালো মেঘেরা। দেখো মুজরা, এইসব বাঁদিরা তো আমাদের খামখেয়ালের খাঁচায় বন্দিনী। তাই বোধহয় তারা শরীর সঙ্গমের প্রার্থিত মুহূর্তে অকারণ হয়ে যায় কামশীতল।
অথচ তীব্র সুখানুভূতির চরমতম শিখরে পা রাখতে চাই তাদের সক্রিয় সহযোগিতায়। প্রকৃতি আমাদের তৈরি করেছে কোমল লিঙ্গর উপর প্রভুত্ব করতে। তারাই দেয় আমাদের অনন্ত আনন্দ, বিনিময়ে পায় জান্তব তৃপ্তি। জেনার, তোমার পাঠানো উপহারের আমি এই নাম দিয়েছি। জেনারের বেলাতেও একই অভিজ্ঞতা হয়েছে আমার। এমনকি সংরাগের কাঙ্ক্ষিত মুহূর্তেও তার মনের আকাশে সংশয়ের মেঘ ভেসে বেড়ায়। তাই ভালোবাসা নয়, তাড়নাই তাকে করে তোলেই কামচঞ্চলা। এইসব জ্ঞান অকারণে আমাকে এগিয়ে নিয়ে চলেছে দুঃখের সাগর তীরে। যদিও আমি জানি যৌন তৃপ্তির জন্য তার সান্নিধ্য অপরিহার্য, যদিও তার সৌন্দর্যের উদ্দীপনা এখন অনেক প্রশমিত, কিন্তু জেনার কুমারী গোলাপ এখন আমার বৃন্তে ছড়ায় লজ্জার লালিমা। তার চকিত চপল চোখের প্রশ্রয়ী দৃষ্টিতে আমি খুঁজে পাই নীল সাগরের প্রশান্তি। আবার তার অনিন্দ সুখর রূপ লাবণ্য আমাকে মাঝে মধ্যেই বিমুখ করে তোলে আরেক জীবন্ত ভেনাসের প্রতি। গত 2 মাস ধরে আমি যার রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতনের আশায়, সেই জেনার উদাসীন মনোভাব আমাকে ফিরিয়ে নিয়ে যায় ব্রিটিশ ললনার কাছে। পরের চিঠিতে আমি তোমাকে জানাবো কি করে আমি তাকে জয় করেছি, সেই রোমাঞ্চকর কাহিনী। সে এখন তোমার বন্ধুর কামনার আগুনকে উস্কে দিচ্ছে বারবার। আলি। এমিলি বার্লোকে লেখা সিলভিয়া ক্যারির চিঠি। লন্ডন, 19 জুন। প্রিয় এমিলি, তোকেও জানাই বিদায়ী শুভেচ্ছা। আর তোর নিঃসঙ্গ সহেলির মুখ থেকে উচ্চারিত হোক নিরাপদ সমুদ্র যাত্রার জন্য নৈশ প্রার্থনা। তোর লেখা গতকালের চিঠি আজ পেলাম। মনে হয় সমুদ্র যাত্রার আগেই তুই চিঠিখানি পাবি। তুই যাবার পর বেচারি হেনরি মাত্র একবার তার ঘর থেকে বেরিয়েছিল। সেই অসহায় মানুষটির দুঃখ কষ্টর কথা জানিয়ে তোর মনকে অকারণে ভারাক্রান্ত করতে চাইছি না। তবে দিব্যি করে বলতে পারি সবকিছুই করব তার যন্ত্রণা দূর করতে। জানি না কি ঘটবে ভবিষ্যতে। আজ তোর মা এসেছিলেন দেখতে তাকে। হেনরির কষ্ট দেখে তিনিও হয়ে পড়লেন উন্মনা। ভগবান তোদের আবার মিলন ঘটান। সময় পেলেই চিঠি দিস। সিলভিয়া ক্যারি। এই চিঠিখানা কোনোদিনও এমিলির হাতে পৌঁছায়নি। তার আগেই তার জাহাজ পোর্টসমাউথ ছেড়ে যায়। সিলভিয়া ক্যারিকে এমিলি বার্লোর চিঠি। আলজিয়ার্স, 24 জুলাই 1814। আদরে সিলভিয়া, আমার আগের চিঠিটা পড়ে তোর চোখের তারায় ফুটেছে নিশ্চয়ই অবাক চাওনি। সিলভিয়া বন্ধু আমার, এই হতভাগিনীর জন্য ফেলবি না চোখের জল। বর্বর তুর্কিদের হাতে বন্দিনী মেয়েদের নিদারুণ অভিজ্ঞতার কাহিনী তো এর আগে শুনেছিস অনেক। বিশেষ করে কামলিপ্সু তুর্কিরা যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা তোকে কি করে বোঝায়। আমাকে এমনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে। চোখের জল এসে ভিজিয়ে দিচ্ছে হাতের লেখা। সিলভিয়া বন্ধু, আমারও কুমারিত্বের কোনো অহংকার এখন নেই। যেদিন সেই অসভ্য জলদস্যুরা আমাকে জোর করে তুলে এনে পাঠিয়ে দিল সম্রাটের কাছে, সেদিনই আমি হারালাম আমার সতীত্বকে। প্রকৃতি আমাকে যতখানি শক্তি দিয়েছে তা দিয়ে নিজেকে বাঁচাবার বৃথা চেষ্টা করেছিলাম আমি। তা কোনো কাজেই লাগলো না। হারেমের দেওয়ালে প্রতিফলিত হলো এক অসহায় নারীর আর্তনাদ। কেউ বাড়িয়ে দিল না সাহায্যের হাত। এমনভাবে আমি আজ পরিণত হয়েছি এই শয়তান তুর্কির রক্ষিতায়। কি করে আমি মুখোমুখি হলাম এই চরম বিপর্যয়ের, সে কথা জানতে ব্যাকুল হচ্ছে কি তোর মন? শোন তবে, শোনাই তোকে ভয়ঙ্কর সে কাহিনী। পোর্টসমাউথ থেকে তোকে যেদিন চিঠি লিখেছিলাম
তার পরদিন আমরা যাত্রা করি ইংলিশ চ্যানেলের উদ্দেশ্যে। আকাশ ছিল ঝকঝকে নীল, কিন্তু দৃষ্টিরেখা থেকে স্থলভাগ হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আক্রান্ত হই সমুদ্র জলে। এমনটি চলতে থাকে 3 সপ্তাহ ধরে। এমনকি আমি হামাগুড়ি দিয়ে ডেকে উঠতেও পারতাম না। একদিন হঠাৎ শুনতে পেলাম ডেকের উপর উন্মত্ত কণ্ঠস্বর। পাঠালাম এলিজাকে জানতে এর কারণ। সহযাত্রী তাকে বলল, আমাদের জাহাজ সম্ভবত আক্রান্ত হয়েছে মূর জলদস্যুদের দ্বারা। বুঝতেই পারছিস, এই খবর বয়ে আনলে কি ভীষণ ভয় মেশানো শিহরণ হয়। অনুমান সত্যি প্রমাণিত হলো একটু পর। শোনা গেল ঘন ঘন গুলির শব্দ, ভেসে এলো নাবিকদের আর্ত হাহাকার। বুঝলাম আমি শুরু হয়েছে ধ্বংসের প্রলয় লীলা। বন্দুকের লড়াই চলল অনেকক্ষণ ধরে। তাতে ছিল না কোনো ক্ষণিকের বিরতি। একসময় ফুরিয়ে গেল আমাদের গুলি। জাহাজ চড়ে তখন শুধু ভীত সন্ত্রস্ত যাত্রীদের কাতর হাহাকার, নীরব কান্না আর অস্ফুট গোঙান। ফুরিয়ে গেল সময়সীমা তারও। আশ্চর্য নীরবতার ঘোমটায় মুখ ঢাকল চারপাশ। বুঝতে পারলাম আমি কিছুক্ষণের মধ্যেই হতে হবে আমাকে বন্দিনী। কারা যেন সশব্দে ভেঙে দিল কেবিনের দরজা। বিস্ফারিত চোখে দেখি সামনে দাঁড়িয়ে সশস্ত্র তুর্কিরা, সারা দেহে তাদের রক্তের লাল ছিটে। গত 2 ঘন্টা ধরে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার স্নায়ুপুঞ্জে তুলেছিল যে দামাল টাইফুন, আবেগ নিয়ে করছিল খেলা অবহেলায়, এখন বুঝি সহ্য হলো না আর। সমুদ্র ঝড়ের তন্দ্রাচ্ছন্নতায় অচিরেই হলাম অচেতন। সঁপে দিলাম নিজেকে এলিজার হাতে। জ্ঞান ফিরতে দেখি শুয়ে আছি আমি বার্থে আমার। দাঁড়িয়ে পাশে এলিজা। বলল সে, আমরা নাকি বন্দিনী আলজেরীয় জলদস্যুদের হাতে। বলল সে, চলেছি আমরা জিব্রাল্টার প্রণালী দিয়ে। জিব্রাল্টার পার হতে সময় নিল জাহাজ প্রায় 7 দিন। গান স্যালুটের শব্দে আমি বুঝলাম এসেছি আমরা আলজেরিয়ার দরিয়ায়। এখনো পর্যন্ত ক্যাপ্টেন এসে করাঘাত করেনি আমার দরজাতে, কিন্তু যেই না জাহাজ নিরাপদে করল নোঙর, সে সামনে এসে দাঁড়িয়ে চমৎকার ইংরেজিতে আদেশ করল আমরা যেন 8 ঘন্টার মধ্যে তৈরি হইনি। তার মুখে চমৎকার ইংরেজি শুনে সোৎসাহে আমি জানতে চাই আমাদের নিয়ে কি করতে চায় সে। যখন সে বলল আমাদের সে উপহার দেবে সম্রাটকে কৃতদাসী হিসাবে, এই কথা শুনে এক লহমায় হলাম আমি বাক্যহারা। সে আরো জানালো যে রূপসী বলে আমার চাহিদা বেশি হবে সম্রাটের কাছে। তার কথায় আমার আতঙ্ক এমন ঘনীভূত হলো যে কয়েকটি প্রহর কেটে গেল স্তব্ধতায়। সম্বিত ফিরে এলে চোখের জলে ভেজালাম অসহায় গাল দুটিকে, না হলে আবার আবেগে সে আক্রমণ করত আমায়। আমার কান্না দেখে ক্যাপ্টেনের মুখে পিশাচ হাসির ছোঁয়া লাগে। মৃদুকণ্ঠে সে শয়তানি ভঙ্গিতে তারিফ করতে থাকে আমার চোখের জলের, আর সোৎসাহে বলে কৃতদাসী হবার পরে এমন অনেক চোখের জল ফেলতে হবে আমায়। এ কথা বলে সে দ্রুত চলে যায় ডেকের উপর। পরে আমি জানতে পেরেছিলাম যে সে হলো ইংলিশ রেনেগাড। আমার মতো অবস্থা অসহায় এলিজার। ভেবে উঠতে পারছে না সে কি করা উচিত এখন। আমি বেশ বুঝতে পারছি ভয়াবহ এক দুর্ঘটনা ঘটতে চলেছে আমার জীবনে এই মুহূর্তে। এলিজার কোনো সহানুভূতি ভরা সংলাপ আমার উপর বর্ষণ করবে না শান্তির বাড়িধারা। ভবিতব্যের অমোঘ নির্দেশে সাজতে বসি আমি, অনিচ্ছুক প্রসাধনে ফুটিয়ে তুলি নারীত্বের সৌন্দর্যকে। তারপর ক্যাপ্টেন এসে আমাদের মুখ আবৃত করে ঘন ওড়নায়। কয়েক মুহূর্তের মধ্যে আমরা প্রবেশ করি সম্রাটের হারেমের ওয়াটার গেটে।
এই মাসের 12 তারিখের সন্ধে 6:30 আমি ঢুকেছিলাম এই প্রাসাদে। কুমারী জীবনের নিদারুণ পরিসমাপ্তি ঘটে গেল যেখানে। সেই কয়েদখানায় পা রাখার 8 ঘন্টার মধ্যেই আমার সামনে এসে দাঁড়ালো ভয়ঙ্কর মুহূর্তটা। আর 5 ঘন্টার মধ্যেই নির্মম সম্রাট আমার কুমারিত্ব হরণ করল নিষ্ঠুরভাবে। কেমন এক দুঃস্বপ্নের মতো ঘটে গেল পুরো ঘটনাটা। যে হারেমে আমাদের টেনে হিচড়ে ঢোকানো হয়েছিল তারই এক প্রান্তে অতুলনীয় বৈভবের চিহ্নমাখা চেম্বারে বসেছিল সম্রাট। বয়স 45 হবে। মুখে তার ঝুলছিল অদ্ভুত দর্শন পাই। ক্যাপ্টেন আমাদের দিকে ইশারা করে তুর্কি ভাষায় কি যেন সব বলল তাকে। তাই শুনে সম্রাটের মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। কয়েক মুহূর্ত লোভী শেয়ালের মতো জরিপ করল সে আমাদের দেহ। বিশেষ বিশেষ জায়গায় স্থির নিবদ্ধ হলো চোখের মনি তার। কামনার লালায় সিক্ত হলো ঠোঁট দুটি। তারপর সে কিছু বলল ক্যাপ্টেনকে। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন এলিজার হাত ধরে নিয়ে গেল তাকে বাইরে। আমিও অনুসরণ করতে চলেছি সেই পথ। এমন সময় ক্যাপ্টেনের গম্ভীর গলার আদেশে ফিরে আসতে বাধ্য হই। আতঙ্কে কাঁপতে কাঁপতে বসে পড়ি সোফার ওপর। এলিজাকে নিয়ে ক্যাপ্টেন বাইরে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় সম্রাট। মন্থর পদক্ষেপে এগিয়ে আসে আমার দিকে। কঠিন করতলে বন্দি করে আমার হাতের তালু। ভয়ে কাঁপতে থাকে তা। সেই কাঁপনের হিমশীতল অনুভূতি ছড়িয়ে পড়ে কোষে কোষান্তরে। কিছুক্ষণ কেটে যায় এইভাবে। তারপর সে আমার চিবুকে টোকা মেরে পরিষ্কার ইংরেজিতে বলে, ঈশ্বরের অসীম দয়াতে আমার মতো রূপসী সুন্দরীকে কৃতদাসী হিসাবে সে পেয়েছে। তাকে ইংরেজি বলতে শুনে অবাক হই আমি। কিন্তু তার বাচনভঙ্গির মধ্যে লুকিয়েছিল যে উল্লাসের গোপন ইঙ্গিত, তা আমার মনকে আবার আচ্ছন্ন করে ব্যথাতুর মগ্নতায়। সম্রাট ধীরে ধীরে আকর্ষণ করে আমার কৌচের দিকে। আমি প্রাণপণে চেষ্টা করি নিজেকে মুক্ত করতে এই নরপশুর হাত থেকে, কিন্তু তার প্রবল শক্তির কাছে পরাজিত হতে হয় আমাকে। অচিরেই সে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে নিয়ে যায় কৌচে। তারপর জোর করে আমাকে বসায় তার হাঁটুর ওপর। আবার শুরু হয় আমার নিষ্ফল প্রতিরোধের ব্যর্থ প্রয়াস। সে জঘন্য কামনার আক্রোশে জড়িয়ে ধরে আমার গলা। তারপর ধীরে ধীরে ঠোঁটে এঁকে দেয় রক্তচুম্বন। অনেকক্ষণ এইভাবে জড়িয়ে রাখে আমাকে। সমস্ত শরীরে বয়ে যায় জঘন্য ঘিনঘিনে অনুভূতি। তখনও আমি আপ্রাণ চেষ্টা করি নিজেকে মুক্ত করতে এই বাসনার কারাগার থেকে। তারপর ধীরে ধীরে সম্রাট তার জিভ প্রবেশ করায় আমার মুখের মধ্যে। লেহন করে চারপাশ। লালাসিক্ত জিভের ডগার চিনচিনে অনুভূতি এনে দেয় অনাস্বাদিত চেতনার স্পন্দন। এমন করে এর আগে কেউ স্পর্শ করেনি আমি। কি বলবো সিলভিয়া, অদ্ভুত আবেগে ভেসে যাই আমি। এই জীবনে এমন অভিজ্ঞতা তো আগে হয়নি আমার। তুই নিশ্চয়ই অনুমান করতে পারছিস কি ভীষণ কষ্ট পেয়েছিলাম এই ঘটনায়। কিন্তু তখনই আমার মধ্যে জেগে ওঠে যৌবন তৃষ্ণা। প্রকৃতি এসে ক্রিয়াশীল হয়। তার বন্য বর্বর দুরন্ত দুর্মর চুম্বন বৃষ্টির কাছে ভেসে যায় আমার বাধার শেষতম অবলম্বন। ভয় আর লজ্জা করা অদ্ভুত অনুভূতিতে চোখ দুটি বন্ধ করে দিই আমি। মনের মধ্যে জেগে ওঠে অদ্ভুত বন্য ইচ্ছারা। সিলভিয়া, কি বলবো তোকে, তুই আমার ছোট্টবেলার সহেলি বলে জানাই তোকে অকপটে। সেই মুহূর্তে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম উদগ্র কামনার ঘন অরণ্যে। যখন সম্রাট গভীর আশ্লেষে লেখন করতে থাকে আমার সমস্ত মুখমণ্ডল, মুখ থেকে নিঃসৃত হয় অদ্ভুত গোঙানির শব্দ। মাঝে মাঝে চাপা দীর্ঘশ্বাস এসে জানিয়ে দেয় হৃদয়ের গভীরে লুকিয়ে আছে অনেক বিষাদ।
পরক্ষণেই আবার আমি ভেসে যাই ভালো লাগার তরণীতে। আগেই বলেছি তোকে, সে আমাকে বসিয়েছিল তার হাঁটুর ওপরে, এক হাতে জড়িয়েছিল গলা। অনেকক্ষণ ধরে এমনভাবে চলল তার জিভের মারাত্মক খেলা। দীর্ঘ চুম্বনে আমাকে একেবারে অতিষ্ঠ করে দিল সে। এরপর দেখি তার আরেকটি হাত লোভী মাকড়সার মতো ধীরে ধীরে এসে প্রবেশ করছে পেটিকোটের ভেতরে। আমি প্রাণপণে চেষ্টা করি নিবৃত্ত করতে তাকে এই ভয়ঙ্কর খেলা থেকে, কিন্তু নিষ্ফল হয় আমার সমস্ত প্রয়াস। সে ক্রমশই আরও শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। যদি বা এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়, আমার বিধ্বস্ত ঠোঁট দুটিকে সঙ্গে সঙ্গে শুরু হয় বুকের আশেপাশে চোরাকোপ্তা আক্রমণ। এমনটি চলতে থাকে কিছুক্ষণ ধরে। ধীরে ধীরে আমি হারিয়ে ফেলি বাধা দেবার ইচ্ছেটুকু। এমনটি হয়নি কোনোদিনও আগে। পরিণত হই তার খেয়ালের পুতুলে। সে ধীরে ধীরে আমাকে শুইয়ে দেয় প্রশস্ত কৌচে। তারপর আমি আমার কামনার গোপন ত্রিভুজে অনুভব করি তার কলুষিত স্পর্শ। ক্রমশই তার আঙুল যেন বর্ষার মতো গেঁথে যায় লজ্জা ভরা গহ্বরে। সিলভিয়া, জানাই তোকে গোপন কথা। সেই মুহূর্তে কেমন এক অচেনা আবেগে সে গ্রাস করল আমায়। শৈশবের প্রথম প্রহর থেকে সযত্নে রক্ষা করা কুমারিত্ব হারাবার ভয়ঙ্কর বিহ্বল এই মুহূর্তে আত্মার কোথায় যেন বেজে ওঠে অদ্ভুত শব্দের ব্যঞ্জনা। যেন আমি ভেসে যাই ভালো লাগার মেঘমালায়। কেন বিরূপ ঘৃণারা গ্রাস করে না আমাকে? মুখে তার লালা ভরা জিভের গোপন আক্রমণ, নিভৃত গহ্বরে আঙুলের সর্বনাশা খেলা, নিজেকে আর স্থির রাখতে পারি না। বুঝতে পারি ক্রমশই ভালো লাগছে এই রতিরঙ্গ বিলাস। ক্রমশই আমি নিমজ্জিত হচ্ছি সুখ সাগরে। জানাতে তোকে লজ্জা হচ্ছে, তবুও বলি, তখন চেয়েছি অনন্তকাল ধরে চলুক এই সর্বনাশের খেলা। আর একটি অনুভূতি ক্রমেই ঘনীভূত হতে থাকে। কখন আসবে সেই পরম কাঙ্ক্ষিত মুহূর্তটি, যখন পরিপূর্ণ হবে আমার তৃপ্তি সম্রাটের পৌরুষ স্পর্শে। যখন সে বুঝতে পারল যে আমি আর আগের মতো সৃষ্টি করছি না বাধার প্রাচীর, এবং আমার আচরণে ফুটে উঠছে নীরব আত্মনিবেদনের ভঙ্গিমা, তখন সে আরো জোরে আঁকড়ে ধরল আমাকে। ইচ্ছে মতো হাত রাখলো আমার দেহের সবখানে। তারপর ধীরে ধীরে সে আমার করতল আকর্ষণ করে রাখে তার নিম্ন নাভিতলে। তখন আমি বুঝতে পারি যে মাংসল দৃঢ় দণ্ডটি ক্রমেই বিক্ষোভে আঘাত করছে। সে যেন আর থাকতে চাইছে না বন্দি পোশাকের অন্তরালে। স্পর্শ করে বুঝতে পারি এটি বেশ দীর্ঘাকৃতি এবং পুরুষ্ট আকারে। প্রাণপণ চেষ্টা করেও সরাতে পারছি না করতলখানি। অচেনা অজানা এই বস্তুটির রোমাঞ্চিত পরশ মনের মধ্যে সৃষ্টি করছে অনন্ত কুহক মায়া। ভাবছি আমি সম্পূর্ণ উন্মুক্ত হলে আমি বোধহয় নিজেকে আর স্থির রাখতে পারব না। এর আসল অবয়ব সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা না থাকা সত্ত্বেও বেশ বুঝতে পারি আমি তার চলাফেরার প্রতিটি ছন্দ আমার জন্য বয়ে আনছে অনির্বচনীয় আনন্দ অনুভূতি। ক্রমেই স্ফীত হচ্ছে সেই মাংসল পুংদণ্ডটি, আর থেকে থেকে আঘাত করছে আমার মুঠিবদ্ধ আঙুলে। পরক্ষণে কি ঘটতে পারে সেটা আন্দাজ করে শিহরিত হচ্ছে মন। আমি মনে প্রাণে চাইছি দীর্ঘতর হোক এই শরীরের মারাত্মক খেলা। অপেক্ষা করতে থাকি ভয়ঙ্কর সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত মুহূর্তটির জন্য। এতদিন যা ছিল সুদূর কল্পনায় রহস্যাবৃত, এখন বুঝি ধীরে ধীরে তা এসে দাঁড়িয়েছে আমার সামনে। ইতিমধ্যে সম্রাট নিঃসন্দেহ হয়েছে যে আমি হলাম একেবারেই কুমারী। এখনো পর্যন্ত কোনো পুরুষ পতঙ্গ এসে দংশন করেনি আমাকে। তাই দ্বিগুণ উৎসাহে সে শুরু করে তার বাঘবন্দি খেলা।
কখনো বা মুখ ঢুকিয়ে দেয় উন্মুক্ত দুটি স্তনের মধ্যবর্তী প্রান্তরে, কখনো জিভের পরশে সিক্ত করে নাভিদেশ, আবার কখনো বা হাত রাখে কামনার অনন্ত গহ্বরে। এরপরে সে ধীরে ধীরে উন্মোচিত করে আমাকে। যা ছিল রাত পোশাকের আড়ালে, এখন তা উন্মুক্ত হলো সম্রাটের চোখের সামনে। কামনার ধিকে ধিকে আগুন জ্বলছে আমার মন। ভুলে গেলাম সব কিছু। প্রতিরোধের স্প্রিয়া হারিয়ে গেল মন থেকে। ভালোবাসা এসে গ্রাস করল ঘৃণাকে। সম্রাট ধীরে ধীরে প্রসারিত করল আমার উরু দুটিকে। তারপর এঁকে দিল সেখানে চুম্বন চিহ্ন। তার উন্মত্ত বাসনার তপ্ত লাভাস্রোতে ভেসে গেল আমার কুমারী জীবনের শেষতম অহংকার। নগ্নিকা আমি রইলাম তারই আক্রমণের প্রতীক্ষারতা। আবেগে চোখ বন্ধ করে দিলাম। ঘন হল নিঃশ্বাস, স্ফীত হল স্ফুরিত ওষ্ঠাধর, স্তনবৃন্তে লাগলো নাচন, কাঁপন জাগলো নাভিদেশে। চোখ খুলতেই দেখি নিজেকে একেবারে উলঙ্গ করেছে সম্রাট। আর সেই প্রথম আমার চোখের সামনে দৃশ্যমান হল ভয়ঙ্কর সেই অস্ত্রটি, যা এক লহমায় ছেদ আনতে পারে কুমারী জীবনের। অনুচ্চারিত উত্তেজনায় অনুভব করি আমি তার নগ্ন দেহ এসে জড়িয়ে ধরেছে আমাকে। জিভে জিভে চলছে লুকোচুরি, সিক্ত হচ্ছে ঠোঁট লালায়, শিথিল হচ্ছে দেহ বাসনায়। উদগ্র চোষণের ধারাবাহিক আক্রমণে বিধ্বস্ত হচ্ছি আমি। মনে হচ্ছে যেন আক্রান্ত হয়েছি প্রচণ্ড কামজ্বরে, আর উদ্গ্রীব হয়ে আছি সম্রাটের জ্বলন্ত পৌরুষের আগুনে জ্বলে পুড়ে মরব বলে। এমনভাবেই সে আমার অনিচ্ছার বাতায়নে এনেছে গভীর সুখানুভূতির বসন্ত বাতাস। প্রথমে যা ছিল প্রচ্ছন্ন অঙ্গীকারে নির্বাপিত, উন্মুক্ত করেছে তাকে কামকুশলতায়। সত্যি এ কাছে দারুণ পারদর্শী সে। এখন যদি সে চূড়ান্তভাবে হরণ করে আমার সতীত্ব, তাহলেও বিন্দুমাত্র লজ্জিত হব না আমি। কেননা সেই তো আমাকে শিখিয়েছে বাসনার বর্ণমালা, বলেছে যৌবন আকাশের শরীর সুখের প্রদীপ জ্বালতে। এমনভাবেই সে অধিকার করেছে আমাকে শারীরিক এবং মানসিক দিক থেকে। আমি নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছি তার দুর্বার ইচ্ছার, দুর্মর বাসনার, দুর্জয় সাহসের, দুর্নিবার আকাঙ্ক্ষার জগতে। মুক্তি নেই আমার। আর কোনোদিনই আমি স্বইচ্ছায় উড়ব না স্বাধীন আকাশে। চিরদিনই আমাকে থাকতে হবে বন্দিনী তার হারেমের বেহেস্তে। সম্রাট এখন আমাকে নিবিড়ভাবে আলিঙ্গন করছে। ভালোবাসার ফুলঝুরি হয়ে ঝরে পড়ছে তার অনুভূতি। আমার মুঠিবদ্ধ হাতে এই মুহূর্তে বন্দী তার অহংকারের পুংদণ্ড। মাঝে মধ্যে নিষ্ফল আক্রোশে মাথা নাড়ছে সেটি। বুঝে ঘোষণা করছে জেহাদ তার প্রভুর বিরুদ্ধে। এত কাছে কামনার বিস্তীর্ণ স্বর্ণালী বেলা, অথচ সে কিনা এখনো স্পর্শ করতে পারছে না তাকে। আর কতকাল চলবে তার অন্তবিহীন অপেক্ষার পালা? হঠাৎ সম্রাট আমার সারা দেহ ভরিয়ে দেয় উন্মাদ চুম্বন বর্ষণে। রাখে তার জিভের পরশ এখানে ওখানে। পর মুহূর্তেই নিদারুণ আনন্দের গভীর গোপন গহ্বরে ডুবতে ডুবতে সহসা অনুভব করি আমার নিম্ন নাভিদেশে চটচটে আঠালো তরলের উপস্থিতি। এক নিমেষে শিথিল হয়ে আসে দৃঢ় মাংসপিণ্ড। উত্তেজনা অন্তে একরাশ অবসাদে সে গ্রাস করে তাকে। নিজেকে সে নিমজ্জিত করে আমার দেহে নিশ্চিত নিরাপত্তায়। দুজনে আমরা থাকি মগ্ন অনন্ত আবেশে। অতি কষ্টে নিজেকে বিচ্ছিন্ন করি তার থেকে। সহসা তাকাই তার পুরুষোচিত নগ্ন দেহখানির দিকে। উজ্জ্বল আলোর নিচে দৃশ্যমান গোপন অঙ্গেরা বিশ্রীভাবে হাত ইশারা করে আমার। আমি ধীরে ধীরে নেমে যাই কৌচ থেকে।
দেওয়াল জোড়া আয়নায় প্রতিফলিত আমার নগ্ন দেহের ছবি দেখতে দেখতে সহসা অনন্ত লজ্জা এসে গ্রাস করে আমার। সব হারানোর বিয়োগ ব্যথায় ভরে ওঠে মন। ছিল যা এতক্ষণ অনাস্বাদিত আনন্দের স্পর্শ মাখা, এই মুহূর্তে তা ডুব দিয়েছে কলঙ্কের কালিমা ঘেরা সাত সাগরে। সদ্য হারানো কুমারিত্বের নিষ্ফল হাহাকারে অশ্রুসজল হয়ে ওঠে চোখ দুটি আমার। ঠিক করে নি আমার অসংযত বেশবাস। সন্তর্পণে দেখি দেহের কোথাও চিহ্ন রেখেছে কিনা সেই সর্বনাশ। ইতিমধ্যে সম্রাট জেগে উঠেছে তার স্বল্পস্থায়ী শিথিল তন্দ্রার ঘুমঘোর থেকে। নিজেকে সম্পূর্ণ অনাবৃত রেখে উঠে আসে সে আমার কাছে। কামনার লোভী আঙুলে স্পর্শ করে আমার কোটি দেশ। আবার যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে তা অনুমান করে মন থেকে শিউরে উঠি আমি। কেননা দেহের অঙ্গে অঙ্গে তখনও গোপন ব্যথার অনুরণন। এই মুহূর্তে নতুন করে আর সাজতে শৈরিনীর সাজে আমার ভালো লাগছে না, কিন্তু জানি আমি নিষ্ফল হব প্রতিরোধের প্রাচীরে। তাই আবার নিজেকে নিঃশেষে সমর্পণ করি সম্রাটের দুরন্ত ইচ্ছের কাছে। অনায়াস অবহেলায় কিছুক্ষণ আমাকে নিয়ে খেলা করে সে। চোখের পাতায়, কানের লতিতে, চিবুকের ডগায়, স্তন শীর্ষে, কুক্ষি দেশে, নাভিমূলে রাখে তার লোভী জিভের স্পর্শ। তারপর আবেশ ভরা কণ্ঠে ফিসফিস করে বলে, ঈশ্বরের অশেষ করুণায় তোমায় কাছে পেয়েছি সুন্দরী। অনেক দিনের স্বপ্ন ছিল বন্দিনী করব এক শ্বেতাঙ্গিনীকে আমার হারেমের রুদ্ধ কারায়। অনন্ত প্রহর ধরে ভোগ করব তাকে। এতদিনের সেই স্বপ্ন সফল হলো আমার। যদিও এই মুহূর্তে তোমাকে ছেড়ে যেতে বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, কিন্তু জরুরি কাজে যেতে হবে আমাকে। যতক্ষণ থাকবো দূরে ভারাক্রান্ত হবে হৃদয় আমার। ফিরে এসে ভাসবো আবার সুখ সাগরে। এখন এসো সুন্দরী, দেখাই তোমায় তোমার কারা আবাসখানি। এখন থেকে যেখানে কাটবে তোমার অনন্ত প্রহর। সম্রাটের কথায় মনের মধ্যে জেগে ওঠে অদ্ভুত সাহস এক। স্পষ্ট উচ্চারণে তাকে আমি শোনাই আমার ফেলে আসা দিন যাপনের কাহিনী। অকপটে জানাই তাকে অনুরক্ত আমি হেনরির প্রতি। দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা করি, যদিও সে চেষ্টা করছে আমার শরীর আকাশের সুখের প্রদীপ জ্বালতে, তবুও মন আমার রয়েছে পড়ে সুদূর ইংল্যান্ডের কোনো এক অখ্যাত গ্রামে, যেখানে আমার জন্য অপেক্ষারত হেনরি। এমনকি এও জানাই তাকে যে যদি সে আমাকে এই মুহূর্তে নিষ্কৃতি দেয় এই বন্দি দশা থেকে, তাহলে আমার কাকা দেবে তাকে অজস্র অর্থের উপহার, যা সে দূরতর কল্পনার মধ্যেও ভাবতে পারবে না। শুনেছিলাম আমি এইসব জলদস্যুরা হলো অত্যন্ত অর্থলোভী। টাকার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। এক নিঃশ্বাসে সব কথা বলে ক্ষণকাল স্তব্ধ থাকি দেখতে তার প্রতিক্রিয়া। দেখিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে সে। তারপর বলতে শুরু করে, শোনো শ্বেতাঙ্গিনী সুন্দরী, তোমার এসব কথা আমার মনের মধ্যে তুলছে না কোনো তরঙ্গ। জেন, তোমার ভবিতব্য তোমাকে করেছে আমার হারেমের বন্দিনী। এর থেকে মুক্তি নেই তোমার। কেউ যদি আমাকে পৃথিবীর সমস্ত ধনদৌলত এনে দেয়, করে আমায় স্বর্গের একমাত্র অধীশ্বর, তাহলেও আমি ছাড়তে পারবো না তোমাকে। জীবনে অনেক নারীর গোপন কুঞ্জবনে চলেছে আমার অবৈধ অভিসার, কিন্তু তোমাকে দেখে বুঝেছি আমি যে তুমি হলে ভগবানের অসামান্য সৃষ্টি। তোমার কুমারী ফুলের মন মাতানো সুবাসে হয়েছি আমি মাতাল। তোমার অনিন্দ দেহের মোহিনী মায়ায় হয়েছি আমি বিভ্রান্ত। তোমার লজ্জানত ব্যবহারের বিনম্র নিবেদন মনে চেলেছে আমার শত সহস্র কামনার দীপমালাকে। তাই বৃথা এ অনুনয়।
শান্তভাবে মেনে নাও তোমার ভাগ্যকে। মনে করো ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে আমাকে সুখী করার জন্য। ফিরে আসি আমি, তারপর শেখাবো তোমার সংরাগের অনন্ত রহস্য। আমারই কামনা সুরভিত উদ্যানে ফুটবে তুমি রাঙা রক্তগোলাপ হয়ে। মধ্যরাতে বাজবে আমার সরিতৃষা নিকনে, হবে শৈশবের সহচর, যৌবনের দেবদূতী। ধীরে ধীরে আমি আমার অভিজ্ঞতার পরশ পাথরে পরিণত করব তোমায় কামবিহবলার রমণীতে। দেব তোমায় এমন সুখের অনুভূতি, মনে রাখবে তুমি সারা জীবন আমায়। লেখন করব গোপনতম অঙ্গের প্রত্যন্ত প্রদেশ, শিহরিত হবে তুমি। চুম্বন দেব স্ফুরিত ওষ্ঠাধরে, বৃন্তচ্যুতা বনবালার মতো হবে তুমি ফুলুণ্ঠিতা। এসো প্রিয়ে, যৌবনের সর্ষি তীরে শুরু হোক আমাদের ভালোবাসার অনন্ত প্রহর। সম্রাটের কথায় কখন যে নিজেরই অজান্তে ভিজে গেছে চোখের পাতা কান্নার লবণাক্ত জলে, জানি না তা আমি। চেতনা ফিরল যখন সে সরু জিভের ডগা ছোঁয়ালো সেই অশ্রুকণার ওপর, আর বলল আমায়, এসো প্রিয়ে, চলো তোমার গোপন প্রাসাদের অভ্যন্তরে। স্বপ্নাবিষ্টের মতো অনুসরণ করি তাকে। পৌঁছে যাই আমার বিলাস গৃহে। দেখি এখানে আছে 3টি সুসজ্জিত কক্ষ, সামনে সুদীর্ঘ অলিন্দ। সম্রাট আমার কাঁধে হাত রেখে আমায় নিয়ে যায় নির্দিষ্ট ঘরে। বলে, প্রথমটি হলো বসার ঘর। এখানে একান্ত আপন অতিথিদের সঙ্গে আমরা কাটাতে পারি আলাপচারিতার অন্তরঙ্গ মুহূর্ত। দ্বিতীয়টি ড্রেসিং রুম, যেখানে নিভৃতে তুমি সজ্জিতা করবে নিজেকে সুরভিত অঙ্গরাগে, হয়ে উঠবে অপূর্ব এক হুড়ি। তৃতীয়টি হলো শোবার ঘর। দেখছো তো, এখানে প্রবেশ করতে হলে আসতে হবে অন্য 2টি ঘর পেরিয়ে। চারদিকে তাকাই আমি, দেখি 3টি প্রশস্ত বাতায়ন রয়েছে এই শোবার ঘরে। শুনতে পাই সমুদ্রের গর্জন। মুক্ত বাতায়নে মুখ রেখে দেখি অনেক নিচে সাগরের উর্মিমুখর বালুকা বেলা। অদূরে সেই পোতাশ্রয়টি, যেখানে দাঁড়িয়েছিল আমাদের হতভাগ্য জাহাজ। বুঝতে পারি এখান দিয়ে নিষ্ক্রমণ অসম্ভব। সম্রাট আবার আমায় আকৃষ্ট করে প্রশস্ত শয্যায়। এই মুহূর্তে আর ভালো লাগে না তার ডাকে সাড়া দিতে। মখমলের চাদর পাতা, রয়েছে ভেলভেটের কুশন, সর্বত্র প্রাচ্যদেশীয় আভিজাত্যের চিহ্ন মাখা। দুদিকের দেওয়ালে সুবিশাল আয়না, এমনকি সিলিংয়েও রয়েছে আয়নার আবরণ। বুঝতে পারি আমি, প্রতি রাতে এখানে রচিত হবে আমার মৃত্যুশয্যা। ইচ্ছের বিরুদ্ধে আমাকে বারবার লেখন করবে ওই পাষণ্ড পশু, দংশন করবে কারণে অকারণে। নিষ্পেষণের গাঢ়তর মাত্রায় ব্যথা দেবে আমার কোমল অঙ্গে। ভয়ের কাঁপুনি এসে জড়িয়ে ধরে আমাকে। মৃদুকণ্ঠে সম্রাট বলে, বৃথাই ভয় পাচ্ছ তুমি আমায়। ফিরে আসি আমি, তারপর সিঞ্চিত করব তোমায় অপরূপ বাসনার বাড়িধারায়। সে আমার হাতে তুলে দেয় সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চাবিকাঠি। সেটি হলো শোবার ঘরে প্রবেশ করার রুদ্ধ সংকেত। তারপর সে আবার আমাকে আলিঙ্গন করে। ঠোঁটের কোণে আঁকে চুম্বন স্পর্শ, হাত রাখে চিবুকে। জানায় সে ফিরে আসবে 7 দিনের মধ্যে, আনবে আমার জন্য শীতকালের উষ্ণ উপহার। স্থির বিশ্বাস তার, ততদিনে আমি হব অনুরক্তা তার প্রতি। অকারণে আবেগের তরি ভাসাবো না জীবন তরণীতে। তার কথার মধ্যে ছিল গম্ভীরতার ছোঁয়া। আমাকে উত্তর দেবার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে দ্রুত বেরিয়ে যায় সে। এতক্ষণে একলা হলাম আমি। ভাবনারা সব কুমড়ে কাঁদছিল মনের মধ্যে। তার জঘন্য শারীরিক উপস্থিতিতে
নিজেকে ঠিকমতো প্রস্ফুটিত করতে পারিনি আমি। এবার একরাশ অন্ধকার এসে অকারণে বিদ্ধ করল আমায়। তাকিয়ে দেখি চারপাশে। সন্তর্পণে পরীক্ষা করি কোথাও কোনো গোপন ছিদ্র আছে কিনা। আবিষ্কার করি আমি বেডরুমের দরজাটি ভেতর থেকে বন্ধ করা যায়। এক নিশ্চিত নিরাপত্তায় ভরে ওঠে মন, কেননা এখানে প্রবেশ করার আর কোনো পথ উন্মুক্ত নেই। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢোকে আমার একান্ত সহচরী চারটি তরুণী। সম্রাট তাদের নিযুক্ত করেছে আমার সর্বক্ষণের পরিচর্যার জন্য। তাদেরই একজন পরিষ্কার ইংরেজিতে কথা বলে আমার সামনে। তার কাছে আমি এলিজার খবর জানতে চাই। সে এ বিষয়ে কিছুই জানতে পারে না। শোনায় সে তার বিড়ম্বিত জীবন কথা। ভাগ্যের নিদারুণ পরিহাসে আজ সে স্থান পেয়েছে সম্রাটের কলঙ্কিত হারেমে, হয়েছে তার উপপত্নী। সহচরীরা আমার জন্য নিয়ে আসে সুস্বাদু খাদ্যের উপকরণ। সেই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম আমি। নিমেষে শেষ করি আমার নৈশ আহার। তারপর জানলার পাশে রাখা কৌচে গা এলিয়ে বসে থাকি। প্রকৃতি এখন সেজেছে অপরূপার সাজে। এই মুহূর্তে সূর্য বিদায়ী অস্তর আগে আঁকছে তার ভালোবাসার চিহ্ন। শেষ বিকেলের ক্লান্ত রোদেরা শেষবারের মতো আচরণ সারছে উর্মিমুখর তরঙ্গে। ফিরছে ঘরে শ্রান্ত সমুদ্র পাখিরা। তখনও কর্মচঞ্চলতার চিহ্ন রয়েছে নিকটবর্তী বন্দরে। ক্ষণকালের জন্য আমি ভুলে যাই সব কিছু। অনির্বচনীয় আনন্দের স্রোতে ভাসতে থাকি। মনে হয় যদি এক লহমায় এই মুহূর্তকে করে দিতাম অনন্ত, তাহলে কি ভালোটাই না হতো। চেতনা ফিরে আসে সহচরীর ডাকে। হাতে তার কটি ইংরেজি বই আর রূপোর একটি ঘণ্টা গোলক, যার সাহায্যে ডাকতে পারি আমি আমার সহচরীকে। তখন হঠাৎ শুনতে পাই গুলির শব্দ। প্রতিধ্বনি ওঠে দুর্গ দেয়ালে। ভীতচকিতা আমি জানতে চাই এর উৎস। সঙ্গিনী জানায়, যখনই সম্রাট প্রাসাদে প্রবেশ করে অথবা প্রাসাদ ছেড়ে চলে যায়, তখন তাকে এমন করে অভিবাদন জানানো হয় বন্দুক কুর্নিশে। সে আরও জানালো যে দিন 15 মধ্যে ফিরবে না সম্রাট। শুনে কথা তার মন ভরে ওঠে স্বস্তিতে। যাক, তাহলে বেশ কিছুদিন থাকবো আমি অনাঘ্রাতা। হাত রাখি ঘণ্টাগুলোকে। ছুটে আসে সহেলি আমার। হাতে তার স্বর্ণালী দীপাধারী প্রজ্বলিত প্রদীপ শিখা। এবার দু চোখের পাতায় নামুক নিশি নিদ্রা। ইঙ্গিতে কাছে আসে তারা। শুরু করে আমার নৈশ পরিচর্যা। একজন উৎসাহে অনাবৃতা করতে চায় আমাকে। তর্জনী তুলেই নিবৃত্ত করি তাকে। তখন তারা ধীরে ধীরে নিষ্ক্রান্ত হয়ে যায়, ভেতর থেকে দরজা দিয়ে বন্ধ করে। সন্তর্পণে চোখ মেলে তাকাই চারিদিকে, দেখি কোথাও আছে কিনা বিপদ চিহ্ন। নিজের নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হয়ে তবেই ধীরে ধীরে উন্মোচিত করি নিজেকে। দেওয়ালজোড়া আয়নায় আমার নগ্ন দেহ হতে ছায়া কাঁপে। হাত বাড়াই রাত পোশাকের দিকে, আর তখনই বিছানার নিচে কার উপস্থিতি অনুভব করি আমি। মেরুদণ্ড দিয়ে বয়ে যায় ভয়ের চোরা স্রোত। মুহূর্তের মধ্যে দেখি আবার বন্দিনী আমি সম্রাটের বাহুবন্ধনে। সেও আমার মতো একেবারেই উলঙ্গ। হায় ঈশ্বর, তখন যে কি ভীষণ ভীতি আর আতঙ্ক এসে গ্রাস করেছিল আমাকে, যা ছিল নিশ্ছিদ্র, নিরাপত্তার লোহার মোড়কে ঢাকা। নিমেষে ধ্বংস হল তা। আমি তো জানতাম যে আলজেরিয়া থেকে চলে গেছে সম্রাট। শোনা গেছে সশব্দ অভিবাদন। জানিয়েছে কৃতদাসী তার নিষ্ক্রমণের কথা। সবই আমাকে প্রতারিত করার জন্য।
প্রতিরোধবিহীন আমি নগ্নিকা কন্যা হয়ে হেঁটে যাই তার পাশে। নিমেষে সে আমাকে তুলে নেয় কোলে, তার ছুঁড়ে দেয় মসলিন চাদরে। প্রাসাদের বাতাস বৃথাই বয়ে বেড়ায় দীর্ঘশ্বাস আমার। কেউ এগিয়ে আসে না সাহায্য করতে আমায়। সম্রাটের মতো প্রচণ্ড শক্তিশালী নারীলোভী দস্যুর কাছে কি অসহায় এই সামান্য রমণী। পরমুহূর্তে সে সজোরে প্রসারিত করে আমার উরু দুটিকে, তারপর নিজেকে স্থাপিত করে তার মধ্যে। সেই মারাত্মক ঘটনার পর কেটে গেছে অনেকগুলো প্রহর, তবুও ভয়ঙ্কর দুঃস্বপ্নের কালো ছায়া আমার সমস্ত সত্তাকে গ্রাস করেছে। জান্তব আক্রোশে সে নির্মম নিষ্পেষণে নিপীড়িতা করে আমাকে। প্রচণ্ড যন্ত্রণার মধ্যে রক্তস্রোত নির্গত হয় আমার গোপন অঙ্গ থেকে। ব্যথায় কেঁদে কোকিয়ে উঠি আমি। নিজেকে মনে হয় এক অসহায় শিশু, যেন আপন খুশির খেয়ালে সে আমাকে নাড়াচাড়া করছে। আবার আমি বুঝতে পারি যে আমার গোপন গহ্বরে প্রবেশ করছে তার উদগ্র কামনার উত্তুঙ্গ যন্ত্রটি। ভয়ে, লজ্জায়, যন্ত্রণায় অবচেতন হয়ে পড়ি আমি। বুঝতে পারি না কি ঘটে চলেছে চারপাশে। তবু ক্ষীণতর চেতনার গভীর গোপন অরণ্যে তখনও শোনা যায় বীভৎস ঝড়ের সংকেত। নির্লজ্জ নেশায় মাতাল সম্রাটের লোভী দেহের দুর্বার আক্রমণে হয়ে আমি ব্যর্থ দুই না। অনায়াসে সে হাত রাখে দেহের সবখানে, ঠোঁট দুটিকে সুতীব্র চুম্বনে করে রক্তাক্ত। গভীরভাবে মর্দন করতে থাকে স্তন শীর্ষক। আমার কুমারী জীবনের সমস্ত বাধাকে ছিঁড়ে টুকরো টুকরো করে বীভৎস উল্লাসে নেচে ওঠে সে। মনে হয় আমি বুঝি মুখ লুকাবো তার আদিম অভিসারের বিবরে। কেটে যায় এমন ঘটনা কত কাল ধরে। সুতীব্র চিৎকারে আমি অজ্ঞান হয়ে যাই তার সুকঠিন বাহুবন্ধনে। অনেকক্ষণ বাদে ফিরে আসে চেতনা আমার। তখনও চলছে সম্রাটের অন্তহীন খেলা। প্রথমে যা ছিল ভয় মেশানো বিবর্ণ অভিজ্ঞতা, এখন তাতে ক্ষীণ প্রবাহিনী স্রোতস্বিনীর মতো বইতে শুরু করেছে ভালো লাগার গভীর গোপন অনুভূতি। অনুভব করছি আমি সে উন্মত্ত আক্রোশে আন্দোলিত করছে শরীর তার নগ্ন দেহের স্পর্শ সুখের আনন্দধারা প্রবাহিত হচ্ছে স্নায়ুপুঞ্জে আমার। গভীর অঙ্গে লাগছে দোলা। ঘর্ষণের অনাস্বাদিত সুখসাগরে ভাসছি আমি। ক্ষণে ক্ষণে মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে তীব্র সংরাগ মাখা কামনার শব্দাবলী। ওহে সুন্দরী, আজ সারা রাত তুমি থাকবে আমার অঙ্কশায়িনী হয়ে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ তোমার মতো শরীর করবিনী রমণীকে পেয়েছি বলে। এরপর সে তুর্কি ভাষায় উচ্চারণ করে অজস্র শব্দাবলী। তার কামনা থরথর বাসনাজর্জর শরীরের ধারাবাহিক সংঘাতে আরও একবার অবচেতনার অন্ধকারে সে গ্রাস করে আমাকে। দুচোখে নেমে আসে ঘুম ঘুম তন্ময়তা। তারই মধ্যে অনুভব করি আমার দেহের সর্বত্র বিষাক্ত দংশনের মতো তার কলুষিত স্পর্শ। এতক্ষণ ছিল যা ভয়ঙ্কর এক অভিজ্ঞতার জারক রসে সিঞ্চিত, এখন ধীরে ধীরে জাগছে তার মধ্যে সূক্ষ্ম ভালো লাগার নিভৃত অনুভূতি। মানুষের কামনার যাবতীয় ক্রীড়াকুশলতাকে উজাড় করে দিয়েছে আপন ইচ্ছার আকাশে তার। উড়ছি আমি যেন বাঞ্জারা কোনো পতঙ্গ। কখনো সে সম্ভোগের আলপনা আঁকছে আমার নিম্ন নাভিদেশে, কখনো বা কুক্ষি দেশে রাখছে তার সুতীক্ষ্ণ জিভের ডগা। বিচিত্র কায়দায় মর্দন করছে স্তনাগ্র দুটি। স্তনান্তরের উপত্যকাকে সিক্ত করছে তার লোভী জিভের স্পর্শে। একবার স্থাপিত করছে আমায় বিছানার এক কোণে, পরমুহূর্তেই দুরন্ত ঈগল হয়ে নিয়ে যাচ্ছে অন্য প্রান্তে। এমনভাবেই বিচিত্র সুন্দর কামনার বহিঃপ্রকাশে ব্যস্ত রাখছে আমায়। একটু বাদে শেষ হলো তার এই খেলা। নেমে এলো ক্ষণিকের বিরতি যেন। কিন্তু মিটবে কি তার জান্তব ক্ষুধা কোনোদিন? আবার সে ফিরে গেল আদিম অরণ্যে, শুরু করলো একই ঘটনার পুনরাবৃত্তি।
কানের লতিতে, ঘাড়ের পাশে, চিবুকে, কপালে দিল তার লালারঞ্জিত চুম্বন চিহ্ন। ভয় আর উত্তেজনা, ভালো লাগা আর ঘৃণা মিলেমিশে একাকার হয়ে যায় আমার কাছে। কখনো বা আপ্লুত হই বীভৎস সুখের গোপন অনুভূতিতে, কখনো বা পরিপ্লাবিত শোক এসে গ্রাস করে আমাকে। কি আশ্চর্য ক্ষমতা এই জীবন্ত নরপশুর! অনন্ত প্রহর ধরে সে যেন আমার কুমারী উপত্যকায় প্রথিত করবে তার পৌরুষের জয় পতাকা। ক্লান্তিবিহীন পথ চলা, তার এতটুকু আলস্য এসে গ্রাস করছে না তার উদগ্র বাসনাকে। প্রতি মুহূর্তেই সে যেন নতুন আশায় উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়ছে আমার ওপর। তার লেহনে, পীড়নে, নিষ্পেষণে, মর্দনে, চোষণে, চুম্বনে করে তুলছে আমাকে কামতারিতা। কপাল থেকে পায়ের পাতা পর্যন্ত অবিরাম বর্ষার রিমঝিম বৃষ্টির মতো ঝরছে তার চুম্বন বৃষ্টি। কি অদ্ভুত আবেশে সে ছোঁয়াচ্ছে ঠোঁট তার আমার পায়ের আঙুলে। গতকাল সে বলেছিল শেখাবে আমাকে ছেনালিপনার গল্পগাথা, গড়ে তুলবে আমাকে যৌবন কুঞ্জবনের মক্ষীরানী হিসেবে। আমি হব তার মালঞ্চের মধুকর, ভ্রমর হয়ে শোনাবো তাকে ভালোবাসার অশ্রুত সঙ্গী। হব তার স্বপ্নের জলপরি, পাখা মেলে দেব সান্ধ্য আকাশে। জীবনে অনেক রমণীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছে সে। হারেমে তার বন্দিনী আছে সর্বশ্রেষ্ঠা সুন্দরীরা। অনন্ত বৈভবের রুদ্ধকারায় সে আটকে রেখেছে যৌবনবতী লাস্যময়ী রঙ্গনতীদের। মৈথুন তার কাছে প্রাত্যহিক খেলা মাত্র, সম্ভোগ আনে না আর বার্তা কোনো গোপন সুখের। সঙ্গমজনিত ক্লান্তি এসে গ্রাস করে স্নায়ুপুঞ্জ তার। তাই বুঝি সে এই বিদেশি সুরার নেশায় হবে মাতাল। স্বদেশী বারবিলাসিনীদের পরিত্যাগ করে শ্বেতাঙ্গিনী সুন্দরীর ঘনিষ্ঠ দেহস্পর্শে অতিবাহিত করবে তার নিদ্রাবিহীন মধুজামিনী। বারবার আমি ইচ্ছের বিরুদ্ধে ঝাঁপ দিই ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন সমুদ্রে আমার, পরিশ্রান্ত সমুদ্র কন্যা হয়ে। ভাষায় তরণী আমার। মাঝে মাঝে ক্ষণিক প্রভার মতো মনের আকাশে উদ্ভাস হয়ে ওঠে হেনরির মলিন মুখখানি। এখন বেশ বুঝতে পারছি আমি এ জীবনে আর কোনোদিনও দেখা হবে না তার সঙ্গে। নিজের অজান্তেই আমি হয়ে উঠব বিকৃত কামকলার সঙ্গিনী শৈরিনী এক। মধ্যরাতে সাজাবো নিজেকে ব্যভিচারিণীর বেশে, আঁকবো কপালে সযত্নে কলঙ্ক চিহ্ন। তারপর সম্রাটের অঙ্কশায়িনী হয়ে রুদ্ধ যন্ত্রণাকে বন্দিনী করে মেতে উঠব শরীরের ধিকৃত শীতকারে। এমনভাবে একদিন যৌবন এসে শেষবারের মতো সেলাম জানাবে আমাকে। 16টি বসন্তের অনভিজ্ঞা যে এক কিশোরী কন্যা প্রবেশ করেছিল তুর্কি হারেমের অভ্যন্তরে, অস্পর্শিতা ছিল তার তনুখানি, অচুম্বিতা ছিল পবিত্র ওষ্ঠ দুটি, অনাঘ্রাতা ছিল তার যৌবন পুষ্প। দিনের পর দিন, রাতের পর রাত মৈথুন দেহে তার এঁকেছে ব্যর্থ জীর্ণ দিনযাপনের বিবর্ণ চিত্রাবলী। একদিন সে পরিণত হবে লোল চমড়া বিগত যৌবনা বৃদ্ধা রমণীতে। তখন আর কোনো লোভী পুরুষের চোখের আকাশে লোভের বিদ্যুৎ রেখা দেবে না দেখা। ঠোঁটের পেয়ালায় সে পান করবে না কামনার মদিরা। তখনই সত্যি সত্যি মুক্তি হবে আমার। কখন যে অনন্ত নিদ্রা এসে গ্রাস করেছিল আমাকে জানি না। সমস্ত রাত কেটে গেল সেই গভীর ঘুম ঘোরে। যখন ভোরের আলো এসে সযত্নে প্রাসাদ সৌধের চূড়ায় চূড়ায় আঁকছে আলপনা, তখনই ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার। সঙ্গে সঙ্গে শুরু হলো ব্যথার সেই অনুভূতিটা। কাল রাত বারবার ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা এখনো দেহকে করে তুলেছে যন্ত্রণা দগ্ধ। এমনকি নিজে উঠতে পারছি না আমি। মনে হচ্ছে কোনো এক ভয়ঙ্কর নেশায় আচ্ছন্ন যেন আমার সমস্ত শরীর। তৈরি ছিল সহচরীরা, ছুটে আসে তারা, ধরে ধরে আমাকে বসিয়ে দেয় কৌচে। বাতায়ন পথে চোখ মেলে দিই আমি। প্রথম ভোরের শিশু সূর্য আনমনে করছে খেলা
উর্মিমুখর সমুদ্র মায়ের সাথে। ঢেউ ভাঙছে আপন মনে, পাড় ভাঙছে বালিয়াড়ির। নিকটবর্তী পোতাশ্রয় আবার কর্মচঞ্চলতায় উঠেছে ভোরে। শুরু হতে চলেছে আরেকটি সুন্দর সজীব সপ্রাণ সকাল। যদিও আমার কাছে নতুন করে দিনটি আনছে না কোনো বার্তা। জানালো সহেলি এসে সম্রাট নাকি আসবে না আজ রাতে। এ কথায় এখন বিশ্বাস হয় না আর। আমি জানি এ হলো সবই বানানো কথা। হাতের মুঠোর মধ্যে কুমারী কন্যাকে পেয়ে ইচ্ছে মতো দগ্ধ করছে তাকে মিথ্যে আশ্বাসের আগুনে। জানি আমি যে কোনো মুহূর্তে সে আবার আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। হলোও তাই। যখন সবেমাত্র সন্ধ্যার আকাশ সেজেছে মোহিনীর বেশে, আর আমি শেষ করে নৈশ আহার প্রস্তুত হচ্ছি ঘুমের জগতে প্রবেশ করব বলে, তখনই হঠাৎ অনুচরী জানিয়ে গেল মত পরিবর্তন হয়েছে সম্রাটের। এক্ষুনি সে আসছে আমার কাছে। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন। তার মানে আজ রাতেও আমি হব তার অঙ্কশায়িনী। আমাকে নিয়ে চলবে তার দুরন্ত ব্যভিচারের খেলা। কখন যে সম্রাট নীরবে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে আমার পাশে, ধীরে ধীরে করেছে আমাকে আবরণহীনা, স্থাপিত করেছে আমায় মেহগিনি খাটের মসলিন চাদরে, বুঝতেই পারিনি আমি। যখন সে ভরিয়ে দিল দুটি ঠোঁট স্পর্শের আগুনে, তখন ফিরে আসে হারানো চেতনারা আমার। নিজেকে নিঃশেষে সমর্পণ করি তার উদগ্র কামনার কাছে। তবুও মাঝে মাঝে অস্ফুট আর্তনাদে কয়েকটি অব্যক্ত ধ্বনি বেরিয়ে আসে মুখ থেকে। তাতেই প্রচণ্ড বিরক্ত হয়ে সে রাগান্বিত হয়ে বলে, এখন এসব শুনতে আমার ভালো লাগছে না সুন্দরী। এমনভাবে স্বপ্নের আবেশটাকে ভেঙে দিও না তুমি। ধীরে ধীরে সে হাত রাখে আমার সোনালি চুলে, মুখ ডুবিয়ে সুঘ্রাণ নিতে চায় সুরভিত প্রসাধনীর। মনে হয় আমার, যদি হতাম আমি হেনরির বাহুলগ্না, তাহলে কি এমন ঘৃণারা এসে ঘিরে ধরত আমাকে? সম্রাট বলে, শোনো শ্বেতাঙ্গিনী, আজ পর্যন্ত আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি কোনো বন্দিনী কন্যা। প্রকৃতির আশ্চর্য ইঙ্গিতে মিলেছি আমরা পরস্পর। সর্বশক্তিমান ঈশ্বর এনে দিয়েছেন তোমাকে। 7 সাগরের দেশ থেকে তুমি হাজির হয়েছ আমার হারেমে, তোমার অপূর্ব সৌন্দর্যের ডালি নিয়ে। মিলনের এই মধুর মুহূর্তে কেন শোনাও বিচ্ছেদ রাগিনী? তার চেয়ে এসো, সম্মত হও আমার আহ্বানে, সাড়া দাও আমার ডাকে। তোমার আমার যৌথ প্রণয়ের যুগলবন্দি বেজে উঠুক। অবরুদ্ধ কান্না এসে ভাসিয়ে দেয় আমার চোখ। ঠোঁট দুটিতে ভালোবাসার চুম্বন চিহ্ন আঁকতে আঁকতে সম্রাট আবার বলে, শোনো বোকামে, তোমার অসম্মতিতে যদি আমি তোমাকে করি আমার শয্যাসঙ্গিনী, তাহলে কুমারিত্ব বজায় থাকবে তোমার? নাকি ভাবছ এমনভাবে রাতের পর রাত আমার হারেমে বন্দিনী থাকার পর ফিরতে পারবে তুমি আবার সুস্থ স্বাভাবিক জীবনে? তাহলে ভুল ভাবছ সব। আর কোনোদিনই বাইরের পৃথিবী জায়গা দেবে না তোমাকে। তাদের চোখে ইতিমধ্যেই তুমি চিহ্নিত হয়ে গেছ কলঙ্কিনী বারবিলাসিনী হিসাবে। ভগবান তোমাকে সৃষ্টি করেছে পুরুষের দ্বারা ধর্ষিতা হবার জন্য। এটাই ভবিতব্য, এটাই প্রকৃতির অমোঘ সত্য। মেনে নাও একে। বাধার প্রাচীর তুলে কোনো লাভ নেই আর। বৃথায় তুমি কষ্ট পাবে, শরীর সম্ভোগের অনন্ত আনন্দ থেকে বঞ্চিত হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে শুরু হয় তার দুরন্ত খেলা। আবার সে প্রসারিত করে আমার উরু দুটিকে, কামনা গহ্বরে রাখে তার আঙ্গুল। শুরু হয় তার সর্বনাশের খেলা। এমনভাবে আবার সে নিজেকে উদ্দীপ্ত করে বাসনার তীব্র বৃরংসায়। আমার দিক থেকে সামান্যতম বাধা না পেয়ে হয়ে ওঠে সে বাঘের মতো শক্তিশালী। ইচ্ছে মতো হাত রাখে এখানে ওখানে। মনে হয় আমার, মানুষের কামকলার ইতিহাসে এমন কোনো কাহিনী নেই যা সম্রাটের অজানা। কতভাবে যে সে করে তুলতে পারে রমণীকে কামচঞ্চলা কে জানে। এ ব্যাপারে অসম্ভব উৎসাহ তার। ক্লান্তির কোনো চিহ্ন নেই তার আচরণে। 1 ঘন্টার মধ্যে বারবার 3 বার তার উত্থিত পুংদণ্ডটি প্রবেশ করল
আমার গভীর গোপন উপত্যকায়, আর নির্গত জীবনরসের ধারায় সে ভরিয়ে দিল দেহ। যখন প্রথমবার তার হাতে আমি হারাই আমার কুমারিত্বের গৌরব, তখন অকারণ রক্তস্রোতে সে চাদরে এঁকেছিল কলঙ্কের দাগ। এখন তেমনটি আর হচ্ছে না। বুঝতে পারছি আমি ধীরে ধীরে হয়ে উঠছি সম্রাটের যোগ্য সহচরী। অনেকক্ষণ ধরে এইভাবে আমাকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টায় ব্যর্থ হয়ে উঠে যায় সম্রাট। তার চোখে মুখে লেগে আছে অসম্পূর্ণ সন্তুষ্টির ছায়া। ধীরে ধীরে সে হেঁটে যায় প্রশস্ত শয়নকক্ষের এক ধারে। মনে হয় হয়তো আমার কান্নার নীরব প্রতিবাদেই এমনটি করছে সে। হয়তো বারবার আমার ইচ্ছের বিরুদ্ধে এই সম্ভোগ খেলায় করতে চাইছে না সঙ্গিনী তার। ঘরের কোণে স্থাপিত বোতলে ছিল সুরভিত তরল। তা দিয়ে পরিষ্কার করে নেয় অহংকারের দণ্ডটিকে। তারপর দ্বিগুণ উৎসাহে ফিরে আসে আমার কাছে। তার মানে আরও একবার আমি হব তার গোপন ইচ্ছের কৃতদাসী। আমার নিষ্ফল বাধাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবার সে তার যৌবনের বাড়িধারায় স্নাতা করবে আমায়। কিন্তু বিশ্বাস কর তুই সিলভিয়া, স্বীকার করতে লজ্জা নেই তোর কাছে? এখন আর সেই পুরুষ্টু মাংসল দণ্ডটিকে আগের মতো ভয়ঙ্কর ভয়াবহ বলে মনে হলো না আমার। বরং উত্থিত পৌরুষের সেই নির্ভীক বহিঃপ্রকাশ দেখে মনে মনে কেমন কৌতূহল বোধ করি আমি। ভাবতে থাকি এরই মধ্যে নিহিত আছে একজন পুরুষের সমস্ত আনন্দ। নিমেষের মধ্যে সম্রাট ওটিকে অনুপ্রবিষ্ট করায় আমার অভ্যন্তরে। তারপর ধীরে ধীরে আন্দোলিত করতে থাকে শরীরটি তার। ছন্দে ছন্দে কেঁপে ওঠে তার দণ্ডটি। আমি বেশ বুঝতে পারি ঘর্ষণজনিত আশ্চর্য সুখের অদ্ভুত অনুভূতি এক। ঘুম ভাঙছে মনের মধ্যে আমার। কানের কাছে ঠোঁট রেখে ফিসফিসিয়ে জানতে চায় সম্রাট, শোনো সুন্দরী, এখন কি আগের মতো অতটা খারাপ লাগছে আমাকে? আগের মতোই যন্ত্রণায় বিধক্ত হচ্ছে কি তোমার মন? যদিও তার প্রশ্নের জবাব ছিল আমার ঠোঁটে, কিন্তু সেই মুহূর্তে নীরব মৌনতায় ঠেকে রাখি নিজেকে। সত্যি বলতে কি, আগেই বলেছি তোকে, এখন আর অতখানি নির্মম মনে হচ্ছে না তাকে। নিষ্পেষণ তার আনছে না আগের মতো সুতীব্র ব্যথা। বরং চাইছি আমি সঙ্গোপনের দীর্ঘ থেকে দীর্ঘতর হোক এই স্বর্গসুখের প্রণয় লীলা। চরম ঘটনা ঘটে যাবার অনেকক্ষণ পরেও ছিল সে নিমগ্ন আমাতেই। তার পৌরুষের শেষ বিন্দুটি যখন ঝরে পড়ল আমার কামনা ত্রিভুজের অভ্যন্তরে, তখন আশ্চর্য অনুভূতি এসে গ্রাস করল আমাকে। সে যে কি ভীষণ সুখ, তুই কেমন করে বুঝবি মুখপুরি? কতক্ষণ যে দেহ ছিল দেহের সঙ্গে এক হয়ে কে তার খবর রাখে। তখনও নিষ্ক্রান্ত হয়নি সম্রাটের পৌরুষ পতাকা। মাঝে মধ্যে মৃদু স্পন্দনে সে তার অস্তিত্ব ঘোষণা করছে, আর সেই ক্ষণিক আন্দোলনের শিহরণ আমার জন্য বয়ে আনছে অদ্ভুত অনুভূতি। অভিজ্ঞ সহচরের মতো সম্রাট বিবৃত করছে তার আশ্চর্য কাহিনী। এই মুহূর্তে সে আর শরীর তৃষ্ণায় নগ্ন কোনো নর পশু নয়। এখন মনে হচ্ছে যে সে যেন বিবেচক, সহিষ্ণু, সমব্যথী। আমার দুঃখ কষ্টের অবসান ঘটানোর চেষ্টা করছে সাধ্যমতো প্রয়াসে। অনেকখানি বদলে গেছে সে। আগের মতো আর কামনা জর্জর হয়ে প্রচণ্ডভাবে সংহার করছে না আমার। এখন তার আলিঙ্গনে এসেছে ভালোবাসার ছোঁয়া। যেমনভাবে কপত কপতির মতো সুখের আবেশে মগ্ন থাকে দুটি মন। পৃথিবী ছড়িয়ে নীল নির্জনতায় রচিত হয় ভালোবাসার বাসর সজ্জা, তেমনভাবেই সে আচরণ করছে এখন আমার প্রতি। হঠাৎ সে যে কেন এতখানি সদয় হয়ে উঠেছে তার কোনো কারণ জানা নেই আমার। কেনই বা সে হারেমের অন্যান্য সুন্দরীদের ছেড়ে শুধুমাত্র আমার কুঞ্জবনে কাটাচ্ছে তার নিদ্রাবিহীন রাত, বলতে পারবো না আমি। তার মনের মধ্যে আমার অভিনীত হচ্ছে আশ্চর্য এক রহস্য নাটক।
যদিও এখনো উন্মন আমি হতভাগ্য হেনরির জন্য। আমার কুমারিত্বের চরম অবমাননা যে করেছে সেই সম্রাট আমার চোখে নরপশু এক। তা সত্ত্বেও নিমজ্জিত হচ্ছি আমি অচেনা অজানা সুখসাগরে। বয়সের বাধা অতিক্রম করে ধর্মের বিভাজন রেখা মুছে সে ক্রমশই হয়ে উঠছে আমার সুপ্ত আকাঙ্ক্ষার সম্রাট। লিখতে বসে লজ্জা হচ্ছে আমার, তবু বলছি তোকে, চুম্বন তার আগের মতো আনছে না জঘন্য ঘৃণার অনুভূতি, বরং বয়ে আনছে সে প্রচণ্ড উত্তেজনার সংবাদকে। আমি কি ক্রমশই তার বিকৃত কামনার কাছে হারাতে বসেছি আমার নারীত্বের গোপন সত্তাকে? হব কি আমি তার হাতের পুতুল, এক কামচর্চরিতা রমণী হয়ে দিন কাটাবো তুর্কি হারেমে? যদিও এখনো আমি ফিরিয়ে দিচ্ছি না তার অজস্র অনুরাগকে, কিন্তু ইচ্ছে হচ্ছে ভীষণ তার আদরের উত্তর দিয়ে এক উষ্ণ চুম্বন পরশে। যেমনভাবে নেশার ঘোরে আচ্ছন্ন হয় মানুষ, নিশ্চিত মৃত্যু জেনেও অবহেলায় তুলে নেয় বিষের পাত্রখানি, তেমনভাবেই আমি তার প্রচণ্ড শক্তিশালী আবেদনের কাছে নিজেকে করে তুলেছি নতজান। এই মুহূর্তে তার অহংকারের বস্তুটি নির্জীব হয়ে পড়ে আছে আমার নাভিদেশে। মাঝে মধ্যে করতল স্পর্শে সেটিকে উদ্দীপ্ত করার চেষ্টা করছে সে। বুঝতে পারছি আমি আবার এক্ষুনি এটা প্রবেশ করবে আমার শরীরে। এবারই প্রথম বিন্দুমাত্র অসুবিধা হলো না আমার গ্রহণ করতে তার পৌরুষ প্রতীককে। এর আগে প্রতিবার আমি কোকিয়ে উঠতাম যন্ত্রণায়, এবার কিছুই ঘটল না আর, বরং এই প্রথম ভালো লাগার অনুভূতি এসে গ্রাস করল আমাকে। ধীরে ধীরে সম্রাট তার দণ্ডটিকে অনুপ্রবিষ্ট করালো আমার গহ্বরে। অনেকক্ষণ ধরে সেটিকে ঠিকভাবে স্থাপিত করল তার নিজের জায়গায়। এই প্রথম এত দূরে পৌঁছে গেল সে, আর ভালো লাগার অস্ফুট শীতকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। শুরু হলো সম্রাটের দুষ্টুমি। ঠোঁটের উপর ঠোঁট রেখে স্তন শীর্ষ মর্দন করে ক্রমেই আমাকে ধাপে ধাপে সে নিয়ে গেল উত্তেজনার উত্তুঙ্গ শিখরে। আর আমিও ভয়ঙ্কর সেই বিস্ফোরণের আশঙ্কায় নিজেকে নিঃশেষে তার কাছে সঁপে দিলাম। উত্তপ্ত লাভাস্রোতে সে ভরিয়ে দেয় আমার গহ্বর। অনেকক্ষণ থাকি আমি আচ্ছন্ন। মনে হয় যেন কেটে গেছে মোহমুগ্ধ তন্দ্রাচ্ছন্নতার আশ্চর্য প্রহর। অবশেষে শেষ হয় সর্বনাশের এই খেলা। বেচারি সিলভিয়া আমার, মনে হয় এখনো এমন কোনো অভিজ্ঞতা হয়নি তোর। হলে বুঝতিস কি প্রচণ্ড শক্তিশালী এই দণ্ডটি, এক লহমায় যা নারীর শরীরে আনতে পারে উদগ্র বাসনার স্পন্দন। কুমারীর কাছে ঘৃণার এই পুংদণ্ড হল রমণী দেহের চরম অভিপ্রেত। যখন এটি আমার গোপন অঙ্গের দেওয়ালে তুলছিল ঘর্ষণের স্পর্শ অনুভূতি, তখনই আমি বুঝতে পারছিলাম যে কি প্রচণ্ড ক্ষমতা লুকিয়ে আছে এই আপাত নিরীহ অঙ্গটির মধ্যে। শরীর খেলার দুরন্ত খেলোয়াড় হিসাবে সম্রাট কখনো বা মন্দাক্রান্তা ছন্দে আন্দোলিত করছিল তার যন্ত্রটিকে, আবার কখনো উন্মত্ত উন্মাদনায় তুলছিল ঝড় জনির আকাশে। আমার সমস্ত সত্তা, হৃদয়, আত্মা যেন এই স্পর্শ সুখের বিহবলতায় মিলেমিশে একাকার হয়ে গেল। হারিয়ে গেলাম আমি, মুখ লুকালাম সেই গভীর গোপন নির্জনতায়। আচ্ছন্ন হলো দৃষ্টিশক্তি, আবিষ্ট হলো মন, আপ্লুত হলো সত্তা, আগ্রাসী হলো উত্তেজনা। এখন বুঝি সত্যি সত্যি আমি হয়ে গেলাম তুর্কি হারেমের রক্ষিতা। সুখের এই আবিষ্ট অনুভূতি আনতে জেগে উঠলাম আমি। আমার পরিপূর্ণ আনুগত্যে বিস্মিত সম্রাট এবার বোধহয় চাইছে পৌঁছে দিতে আমায় অন্তিম আরামের শীর্ষবিন্দুতে। ভাবতে পারেনি সে এমনভাবে আমি নিজেকে নিঃশেষে সমর্পণ করব তার আদিম অভিপ্সার কাছে।
নিরুদ্দেশ আমার দেহের ব্যথারা গোপন অঙ্গে আর বাজে না যন্ত্রণার ক্ল্যারিওনেট। নির্ভার লাগে দেহ। মনে হয় যেন আমি সাঁতার কাটছি সুখের সমুদ্রে। নীল আকাশের সঞ্চরমান মেঘের মতো উঠছে আমার মন। সত্য সতীত্ব হারানো কুমারীর লজ্জা এসে বেঁধেছে বাসা। হারিয়ে গেছে যন্ত্রণা, আতঙ্ক উধাও। শুধু সারা দেহ জুড়ে প্রথম বর্ষার বৃষ্টিপাতের মতো আশ্চর্য অনুভূতি এক। উত্তেজনার চরমতম মুহূর্তে যেমনভাবে অনাস্বাদিত আনন্দ এসে দাঁড়ায় সামনে, আত্মার গভীরতম প্রদেশে কে যেন বাজায় সম্ভোগের অর্কেস্ট্রা। পলে অনুপলে আমি ভেসে চলেছি অজানা সুখের তরিতে। যদিও এখনো আমি আমার সজীব মুখমণ্ডলে সন্তর্পণে খুঁজি না অনুরাগের চিহ্ন, যদিও নিখাত ভালোবাসা এসে হাতছানি দিয়ে ডাকে না আমায়, যদিও মনের মধ্যে এখনো রয়ে গেছে অদ্ভুত আতঙ্ক এক, তবুও আমি কি পরিপূর্ণ হয়ে উঠছি না কামতৃপ্তা রমণীর মতো? ইংল্যান্ডের দিনগুলি স্মৃতিদগ্ধ ছায়াচ্ছন্নতায় ঠেকেছে মুখ। মনে হয় সে যেন এ জীবনের ঘটনা নয়, কোনো এক অজানা পৃথিবীর অচেনা জগতে জন্ম নিয়েছিলাম আমি। আর কোনোদিনও যে বাতাসে নিঃশ্বাস নেব না আমি, যেখানকার অপূর্ব প্রাকৃতিক শোভায় মুগ্ধ হবে না মন আমার, যেসব প্রিয়জনদের দেখতে পাবো না কোনো দিনও আর। সেই দৃশ্য, সেই স্মৃতি, সেই মলিন মুখগুলি এসে ভিড় করে চোখের সামনে। তাদের কথা ভাবতে ভাবতে কেমন যেন আনমনা হয়ে যাই আমি। অবশ্য ভাবনার অবকাশ থাকে না, কেননা ইতিমধ্যেই সম্রাট আবার শুরু করেছে তার ছটফটানি। এবার সম্পূর্ণ নতুন ভঙ্গিমায় আমাকে উপভোগ করছে সে। তুর্কি কামশাস্ত্রের আপাত কঠিন শাসনে অন্বেষণ করছে যৌবনের সুখ অনুভূতিকে। ভীষণ ভালো লাগছে আমার। তার আলিঙ্গন যেন ভোরের শিশির হয়ে ঝরে পড়ছে আমার সারা দেহে। ওই মুহূর্তে আমি সব কিছু ভুলে গেছি। বিস্মৃত হয়েছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সব হারানোর বেদনা এসে এখন আর গ্রাস করছে না আমায়। মুখ নিয়ে নিঃসৃত হচ্ছে না অস্ফুট ধ্বনি। কদিন ধরে জমেছিল ঘৃণার যে কালো মেঘের দল, এখন কোথায় হারিয়ে গেছে তারা। শরীরের খেলায় সম্রাট যে দিগ্বিজয়ী তার প্রমাণ পাচ্ছি আমি। রমণী মনের সুদূরতম কোণে যে অনায়াসে জ্বালাতে পারে অসম্ভব ভালোবাসার আকাশ প্রদীপ, বিশ্বের যে কোনো নারীকে সম্পূর্ণ সন্তুষ্ট করার অস্ত্র আছে তার তুনে। এক লহমায় সে হতে পারে কিশোরীর যুবরাজ, যুবতীর প্রেমিক পুরুষ, এমনকি বিগত যৌবনাকেও দিতে পারে কাঙ্ক্ষিত আনন্দের স্বাদ। সৌভাগ্য আমার, ধরা পড়েছি আমি এমন এক কামকুশলী পুরুষের হাতে। কেটেছে 18টি বসন্ত প্রতীক্ষায় থেকে একা। রোমাঞ্চিত হয়েছি সদ্য প্রস্ফুটিত স্তন শীর্ষের স্পন্দন দেখে। অব্যক্ত আবেশে মেতেছি সম্মোহনের বিকৃত রুচিতে। ভাবিনি তখনও একদিন আমার শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে কোনো পুরুষ এসে এমনভাবে বাজাবে তার প্রণয় মূর্ছনা। হঠাৎ থেমে যায় সম্রাটের দেহ আন্দোলন। আমার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ক্ষণকাল স্তব্ধ থাকে সে। তার গোপন অভিলাষের সুলুক সন্ধানে মত্ত থাকে। আমি জানতে চাই তার আপাত আলস্যের কারণ। প্রত্যুত্তরে সে প্রগাঢ় কণ্ঠে বলে, যৌবনের প্রথম প্রহর থেকে আমি তৃষিত ছিলাম তোমার মতো শ্বেতাঙ্গিনী সুন্দরীকে শয্যাসঙ্গিনী করব বলে। স্বর্ণালী কেশদামে রাখবো আমার হাতের পরশ। কামনার লাল ত্রিভুজ সিক্ত হবে উচ্ছ্বসিত বাড়িধারায়। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে প্রথম যৌবনের আর অন্তিম মুহূর্ত। অজস্র অর্থের সোনার সিংহাসনে বসে অনায়াসে আমি ভোগ করেছি তুরস্কের শ্রেষ্ঠতমা সুন্দরীদের। বয়সের বিচার না করে ডুব দিয়েছি শরীর সমুদ্রে। উদ্ভ্রান্ত নাবিকের মতো ঘুরে বেরিয়েছি কামনার সমুদ্র তটে। নির্মম দস্যু হয়ে ছুটিয়েছি লোভের ঘোড়া উলঙ্গ শরীরের পার্বত্য উপত্যকায়।
তবুও শান্তি পাইনি আমি। তৃপ্তি চিরদিনই আমার কাছে থেকে গেছে অধরা। নিষ্ফল সঙ্গম অন্তে একটা হতাশা এসে ভিড় করেছে মনের আকাশে। হয়েছি মাতাল সুস্বাদু মদিরায়। মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে জীবনে আর দেখা হবে না সুদূরতমা নক্ষত্রকন্যার সাথে। অবশেষে আকস্মিক আবিষ্কারে তোমাকে পেয়েছি আমি। বুঝতে পেরেছি তুমি একেবারে অস্পর্শিতা। তাই তো জ্বালতে চাই ভালোবাসার চিরাগ তোমার মনে। হবে তুমি আমার বেহেস্তের পরী। অনিমেষ তোমার নয়নে নয়ন রেখে কেটে যাবে আমার শবনম সন্ধ্যা। মসহুর রাত এসে দাঁড়াবে সামনে আমার। এসো কন্যা, শুধু শরীর নয়, তোমাকে শোনাই আদিগন্ত ভালোবাসার অসমাপ্ত গল্পগাথা। এতক্ষণ শুনছিলেন পৃথ্বীরাজ সেনের লেখা তুর্কি হারেমের বন্দিনীর প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এক্সক্লুসিভ গল্প শোনার জন্য ভিজিট করতে হবে ভিন্ন স্বাদের গল্প.in। সেখানে ফ্রিতেও আপনারা শুনতে পাবেন কিছু এক্সক্লুসিভ গল্প, এবং আরও গল্প শুনতে হলে নিতে হবে সাবস্ক্রিপশন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।